হ্যাঁ, আপনি নিন্দা জানাচ্ছেন আজকে এসে, কিন্তু যখন 32 নম্বরে মব হলো, সেই 32 নম্বরে যখন আইএস এর পতাকা উঠলো, তখন আপনি নীরব থেকেছেন। আপনি শুধুমাত্র সেদিনও একটা বিবৃতি দিয়ে নীরব থেকেছেন, মব ঠেকানোর চেষ্টা করেননি। আইএস এর পতাকা যারা বহন করেছে তাদের গ্রেপ্তার করেননি। হিজবুত তাহরীর রাজধানীতে এত বড় একটা শোডাউন দিয়েছে, অন্তত কয়েকশো গ্রেপ্তার কিংবা হিজবুত তাহরীর গ্রেপ্তারে সারা দেশে অভিযান করতে পারতেন, সেরকম কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হয়নি। আপনার একজন উপদেষ্টার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগ একের পর এক শোনা যাচ্ছে, সেই ব্যাপারেও আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এরকম অবস্থায় আপনারা গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বর এই বিভেদের মধ্যে নিজেদেরকে মিশিয়ে ফেলেছেন। যখন ধর্ষণের বিচার চেয়ে কেউ মিছিল করছে, সেই মিছিল দমন করার চেষ্টা করছেন, অর্থাৎ ধর্ষণের বিচারও চাওয়া যাবে না, এরকম ব্যাপার তৈরি হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যদি আসা যায়, যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে এই সরকারের আমলে, সব সরকারের আমলেই হয়েছে সংখ্যালঘু নির্যাতন, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই সরকার যখন অস্বীকার করছে যে তার সময়ে সংখ্যালঘু নির্যাতন হয়নি, তখন আমরা এখনো সেই সাধুকে জেলে থাকতে দেখেছি, তার এখনো পর্যন্ত মুক্তি মেলেনি। সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টান্ত আমরা একাধিক দেখেছি। একের পর এক মন্দিরে হামলা, হিন্দুদের বাড়িঘর তছনছ করে দেয়া, সেখানে মব করা, এই দৃশ্যগুলো তো ভুলে যাবার নয়। আবার জঙ্গিবাদের কথা যদি বলা যায়, যে একের পর এক বাংলাদেশে শত শত মাজার ভেঙে ফেলা হয়েছে। এই মাজার কারা ভেঙেছে? যদি ইসলামী জঙ্গিবাদকে আপনি উস্কে না দেন, আপনি যদি সমর্থন না করেন, যদি মনে করেন যে ইসলাম চর্চা এবং ইসলামী জঙ্গিবাদ ঠিক একেবারে আলাদা বিষয়, ভিন্ন বিষয়, ইসলাম চর্চার একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন আপনি, কিন্তু ইসলামী জঙ্গিবাদকে আপনি রুখবেন, উত্থানে রুখবেন, তাহলে তো এতগুলো মাজার ভাঙার ঘটনা ঘটতো না। এই মাজার কারা ভাঙছে? কারা ওয়াজ মাহফিলে ওপেন ঘোষণা দিচ্ছে যে সব মাজার গুড়িয়ে দাও? আপনি কি তাদেরকে চেনেন না? তাদেরকে তো হেলিকপ্টারে চড়িয়ে আপনি জানাজায় নিয়ে যাচ্ছেন তো এগুলো অস্বীকার করার উপায় নেই। যখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এই কথা বলছে, তখন আপনার টনক নড়ছে। তার আগে পর্যন্ত আপনার টনক নড়েনি। টনক তো আগে থেকেই নড়ার কথা, আপনি যদি সচেতন হন। প্রধান উপদেষ্টা বলেছেন আপনি বড় মাঠের খেলোয়াড়, আপনি বিশ্ব মাঠে খেলেন। হ্যাঁ, আপনি তো বিশ্ব মাঠের খেলোয়াড়, বিশ্ব মাঠে আপনি খেলে বেড়ান। আপনি নোবেল জয়ী, বাংলাদেশের গর্ব, নোবেল জয়ী একজন মানুষ। সেই বিশ্ব মাঠের খেলোয়াড় ছোট একটা মাঠে এসে খেলতে এতটা হাঁপিয়ে যাচ্ছেন কেন? সেটাও একটা বড় প্রশ্ন। কদিন আগেই আমরা দেখলাম যে বিএনপির এক নেতা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি ক্ষমতায় এসেই নিজের মামলা তুলে নিয়েছেন, আপনার প্রতিষ্ঠানের মামলা তুলে নিয়েছেন, নিজের প্রতিষ্ঠানের 6 বছরের কর মওকুফ করে নিয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু সারা বাংলাদেশে যে 2.5 লক্ষ ভুয়া মামলা রয়েছে, 60 লক্ষের বেশি আসামি রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনার কোনো দৃষ্টি নেই। আবার এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি জোর দাবি করেছেন এবং 15 দিনের আলটিমেটাম দিয়েছেন সরকারের ভেতরে। সরকারকে ক্ষতিগ্রস্ত করছে যে 2 ছাত্র উপদেষ্টা, সরকারের নিরপেক্ষতা নষ্ট করছে যে 2 জন, তাদের মধ্যে সব থেকে বড় হুমকি সরকারের জন্য মাহফুজ আলম। রাশেদের ভাষায় তিনি সরকারের সব থেকে বেশি ক্ষতি করছেন, তিনি শান্তি বিনষ্ট করছেন। আন্তঃরাজনৈতিক দল যে শান্তি বিরাজ করছে, যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকার কথা, সেটা এই মাহফুজ আলম উপদেষ্টা হয়ে নষ্ট করছে। উপদেষ্টা হওয়ার আগে থেকেই সে নষ্ট করেছে। ভারত দখল করা ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে, সমালোচনার পরে 2 ঘন্টা পরে সেটা আবার মুছে দিয়েছে। কখনো ফেসবুকে সে হেফাজতের বিরুদ্ধে লিখছে, কখনো ফেসবুকে সে জামাতের বিরুদ্ধে লিখছে, কখনো বিএনপির বিরুদ্ধে লিখছে। অথচ উপদেষ্টা হিসেবে এই কাজগুলো করার কথা নয়। উপদেষ্টা হিসেবে সব থেকে ন্যাক্কারজনক কাজ মাহফুজ আলম করছে, এমনটা রাশেদ দাবি করেছেন। এবং আরেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাপারে অভিযোগ করেছেন, নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা, তার ব্যাপারে অভিযোগ করেছেন। সমন্বয়কদের হেলিকপ্টারে মাগুরায় নিয়ে যাওয়ার ব্যাপারে অভিযোগ করেছেন এবং অভিযোগ করে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন যে 15 দিনের মধ্যে এই 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ এই সরকার আর নিরপেক্ষ নেই, এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। দেশের মধ্যেই যখন এত বেশি সমালোচনার মুখে পড়ছে সরকার, তখন আন্তর্জাতিক মহলের এই উষ্মা প্রকাশ, আন্তর্জাতিক মহল যখন গভীর উদ্বেগ প্রকাশ করছে, বিশেষ করে আমেরিকার মতো শক্তি এবং আমেরিকার মতো দেশের নিরাপত্তা প্রধান যখন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন,
সেটা সরকারের জন্য খুবই খারাপ বার্তা বয়ে আনবে এবং সেটা সরকারের নড়ে চড়ে বসাতেই বোঝা যাচ্ছে। এই যে নড়ে চড়ে বসা, এই নড়ে চড়ে বসার আগেই সরকার যদি এই ব্যাপারে সতর্ক হতো, সরকার যদি সজাগ দৃষ্টি রাখতো, সরকার যদি মব বাংলাদেশে হতে দিত না, সরকার যদি মাজার ভাঙছে যারা তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করত, সরকার আইএসের পতাকা যারা উড়াচ্ছে তাদের গ্রেপ্তারে অভিযান চালাতো, সরকার শুধুমাত্র আওয়ামী লীগ নিধন করো, আওয়ামী লীগ নিধন করো এই কথা না বলে যারা অপকর্ম করেছে, যারা সন্ত্রাস করেছে, যারা সন্ত্রাস করছে তাদের সকলের ব্যাপারে সরকার যদি সমানভাবে মনোযোগী হতো, তাহলে এই ব্যাপারটা, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের ব্যাপারটা আসতো না। আর যুক্তরাষ্ট্রের উদ্বেগ মানে আপনি জাতিসংঘ মহাসচিবকে এনে যত কিছুই করেন না কেন, কোনো কিছুই আদতে কাজে দেবে না, কারণ জাতিসংঘ উঠা বসা করে যুক্তরাষ্ট্রের ইশারায়। যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে না বলে, জাতিসংঘ মহাসচিব সারাদিন এসে যদি বাংলাদেশে শুয়ে থাকে, তাও কোনো কাজ হবে না, সরকারের পক্ষে একটি কাজও করতে পারবে না, একটি পদক্ষেপও নিতে পারবে না। সুতরাং জাতিসংঘ মহাসচিবকে নিয়ে এসে যে বার্তা সরকার দিতে চাইলেন, জাতিসংঘ মহাসচিবকে সংস্কারের মধ্যেও ঢুকাতে চাইলেন, এগুলো আসলে নেহায়েত গুড়ে বালির মতো হবে, এগুলো কিছুই কাজে দেবে না। সরকার যদি আমেরিকাকে খেপিয়ে দেয়, তাহলে সরকারের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে সেটা, এবং সেই ক্ষতি অনেকে বলেন যে ইউনূস সরকারের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে যদি আমেরিকা বিরুদ্ধে চলে যায়। এখন স্পষ্ট দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভারতের দুতিয়ালিতে আমেরিকা একেবারেই এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং এটা যদি আরেকটু প্রখর আকার ধারণ করে তাহলে সেটা মানে খারাপ কিছুই বার্তা বয়ে আনবে। যে বার্তাই বয়ে আনুক, সেটা সরকারের পক্ষে গেল কি বিপক্ষে গেল, সেটা আমাদের মতো সাধারণ জনগণের আসলে ভাবনার বিষয় নয়। আমাদের ভাবনার বিষয় দেশের পক্ষে যাচ্ছে নাকি দেশের বিপক্ষে যাচ্ছে। দেশের বিপক্ষে যাওয়ার মতো কর্মকাণ্ড কেউ যদি করে থাকে, সেটা জনগণ কখনোই মেনে নেবে না। জনগণও চাইবে সরকার যেন এমন কর্মকাণ্ড করে যেটা দেশের পক্ষে সবকিছু যায় এবং আন্তর্জাতিক মহলও দেশের বিপক্ষে কোনো পদক্ষেপ নিতে না পারে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।